ব্রাজিল দল বাংলাদেশকে দেখতে চায়, বাংলাদেশের ফুটবল আবেগটাকে তারা স্পর্শ করতে চায়। ব্রাজিল এসেছে এবং ব্রাজিল তাদের ইতিহাসে কখনো 150 র্যাঙ্কিং এর নিচের কোনো দলের সঙ্গে এখনো পর্যন্ত খেলেনি। ব্রাজিল দল আসছে, তাকে যদি ব্র্যান্ডিংটা বোঝাতে পারেন, সে কিন্তু আপনি নিঃসন্দেহে টাকাটা দেবে। ব্রাজিল দল যদি এখানে আসে, সেটা কিন্তু বাফু কিন্তু তার নিজস্ব বাজেট থেকে কিন্তু এটা খরচ করবে না। ভারত কিন্তু তাদের ডেকে নিয়ে আসছে, আর ব্রাজিল আমাদের মানে নিজেরা মানে করে আসছে, আগ্রহ দেখে আসতে চাচ্ছে। তো সাউথ এশিয়ায় ইন্ডিয়া একটা ট্রানজিট পয়েন্ট। বলা নাই কোয়া নাই, বাংলাদেশে হুট করে এসে ঘুরে গেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটা প্রতিনিধি দল। অনেকে ভেবেছিলেন হয়তোবা শুধুমাত্র বাংলাদেশে তাদের একটা প্র্যাকটিস সেশন হবে, কিন্তু অবাক করা ব্যাপার, বাংলাদেশের সমর্থকদের কথায় মাথা রেখে বা ব্যবসায়িক কারণে হোক, বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচ খেলতে চায়। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যেটা একটা মাইল ফলক হতে যাচ্ছে। দর্শক, আমরা আলোচনা করতে চাই বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটুকু, চ্যালেঞ্জ কি, এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে এর পেছনে ভারতের নাকি কোনো একটা ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রই বাকি সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল। সঞ্জয় সাপিয়াল, আপনাকে শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, চলছে ভালোই। নিঃসন্দেহে আরো ভালো থাকবেন যখন শুনবেন যে ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা খেলবে, সেটা যখন কনফার্ম হয়ে যাবে। একেবারে শুরুতেই জানতে চাই, ব্রাজিল ভারতে আসবে ভারতের আমন্ত্রণে, এবং তার আগে তারা আবার অস্ট্রেলিয়া সফর করবে। এখানে ব্রাজিল বাংলাদেশকে খেলার প্রস্তাব দিয়েছে, কিন্তু ভারতের ষড়যন্ত্রটা কোথায়? আমি যদি একটু ওইভাবে দেখি, মানে আপনি দেখেন, আমরা কিন্তু চাঁদের দিকে হাত বাড়াইনি, চাঁদ নিজে এসে আমাদের ধরা দিয়েছে। তো এখন যদি আমরা জানালাটা বন্ধ করে রাখি, সে আলোটা আমরা পাবো না। তো আমার যেটা মনে হয়, ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন দল, এবং আপনি একটু খেয়াল করে দেখেন এই পর্যন্ত যে 8টি দল বিশ্বকাপ জিতেছে, সেই নেশনগুলো যদি দেখেন, তার ভিতরে কিন্তু আপনি কাউকে আর এইভাবে অ্যাভেলেবেল পাবেন না ভবিষ্যতে। আপনি ইউরোপের যদি কথা বলেন, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, কেউ কিন্তু আপনার এই এলাকায় খেলতে আসবে না, কখনো আমরা দেখিনি। সেখানে আপনি একমাত্র সম্ভাবনা ওই লাতিন দুটা দল, উরুগুয়ে আছে সঙ্গে। তো সেইখানে আমাদের ব্রাজিল এসেছে, এবং ব্রাজিল তাদের ইতিহাসে কখনো 150 র্যাঙ্কিং এর নিচের কোনো দলের সঙ্গে এখনো পর্যন্ত খেলেনি। সেইখানে আমাদের প্রস্তাব দিয়েছে তারা, এবং আমরা বিশ্বকাপ কভার করতে গিয়েছি, আপনি ব্রাজিলে গিয়েছেন, আপনি দেখেছেন, তারা কিন্তু আমাদের দর্শকদের মানে তারা জানে আমাদের এই ফ্যান বেসটা তারা কিছু দিতে চায়, তারা উপহার দিতে চায়। তো এখানে আপনি যেটি বললেন যে ভারতের কথা এবং ব্রাজিলের বাণিজ্যিক কথাটা, আপনি দেখেন ব্রাজিল যে তার এই ব্রেকগুলোতে আসে, তারা এই সময় যে ট্যুরেগুলোতে বের হয়, এশিয়ার এই ট্যুরে বের হয়, কখনো ইস্ট এশিয়া আপনার ইস্টের দিকে চলে যায়, জাপান টাপানের ওই দিকে, কখনো এবার তারা আসতেছে সাউথ এশিয়ার দিকে। তো সাউথ এশিয়ায় ইন্ডিয়া একটা ট্রানজিট পয়েন্ট। তো এখান থেকে আপনার সব দল এখান থেকে এসে কিংবা এখানে যাওয়ার জন্য আশেপাশের দেশগুলোতে তারা আগ্রহ দেখায়। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কিন্তু একটা মানে আমি যেটা বলছি যে এটা ভারত কিন্তু তাদের ডেকে নিয়ে আসছে, আর ব্রাজিল আমাদের মানে নিজেরা মানে করে আসছে, আগ্রহ দেখে আসতে চাচ্ছে। তো সেইখানে এই সুযোগটা আমাদের নিতেই হবে। আর এখানে ভারতের যে ষড়যন্ত্রের কথা বলছেন, ভারতের আমরা জানি যে এই ট্যুরগুলা কিংবা ইয়েগুলো একটা এজেন্টের মাধ্যমে হয়, তারপরে ফেডারেশনে যায়, এবং ভারতের এজেন্টগুলো আমি যেটা বললাম, তারা একটা ট্রানজিট পয়েন্ট, তাদের এজেন্ট থাকে, তারা এখানে নিয়ে আসছে। আমি যেটা শুনেছি, এবং এটা অনেক সময় বাড়িয়ে বলা হয় যে ভারতে আসছে তারা 80 কোটি রুপিতে। সেটা আমি যদি ধরেও নেই যে 60 কোটি রুপি কি 50 কোটি রুপিতে, সেখানে কিন্তু ভারতের আমরা যুব ভারতী কলকাতা যে ওরা খেলে, সেখানে কিন্তু এর আগে আমরা দেখেছি আর্জেন্টিনা ম্যাচ খেলেছিল, তাদের কিন্তু ওই টাকাটা উঠে যায়। তো এইটা আমার মনে হয় যে যতটা না ওইটা বাণিজ্যিক, তার চেয়ে বেশি এলো ব্রাজিল দল বাংলাদেশকে দেখতে চায়, বাংলাদেশের ফুটবল আবেগটাকে তারা স্পর্শ করতে চায়। এই জায়গাটা আমার মনে হয় যে এই সুযোগটা আমাদের হাতে মানে কাজে লাগাতে হবে। এবং আপনি যেটা বললেন যে ওদের যদি বাণিজ্যিক ব্যাপার থাকে, আমাদেরও তো বাণিজ্যিক ব্যাপার থাকবে। আমি কেন ধরেই নিচ্ছি যে এটা আমার একটা লস প্রজেক্ট হবে, ফিনান্সিয়ালি বলছি, আমি তো এটাতে লাভ করতে পারবো। আমার যদি এখানে তাদের আসতে 30 কোটি টাকা লাগে, তারা যে মানে যে বাজেটগুলো এখন পর্যন্ত শুনছি 30 কোটি টাকা লাগে, সেটা তো আমি 50 কোটি দিয়ে আমি আরো 20 কোটি টাকা রেখে দিতে পারবো। আর যদি ধরেন এটা লসই হোক, এটা তো ভবিষ্যতের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট। কেন আমরা অন্য একটা প্রসঙ্গে নিয়ে চলে আসি যে কেন আমরা এই টাকাটা ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচের জন্য একটা হাইপ তৈরি করব, এটা দিয়ে তো আমরা একাডেমি করতে পারি। একাডেমির সঙ্গে এটার আসলে সম্পর্কটা কি? এটা আসলে আমরা যখনই শুনি, আর ওই যে ক্রিকেটে হয় না, ম্যাচ সিরিজ হেরে গেলে পরে আমরা সবাই বলি যে আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো না, এই ভালো না, সেরকম একটা যখনই কোনো বিদেশি দল কিংবা ভালো কোনো দল আসার কথা থাকে, তখন কিন্তু এই রবটা উঠে যে আমাদের একাডেমিতে এই টাকাটা খরচ করতে হবে। প্রথমত ব্রাজিল দল যদি এখানে আসে, সেটা কিন্তু বাফু কিন্তু তার নিজস্ব বাজেট থেকে কিন্তু এটা খরচ করবে না।
তার এটা মানে বাহ্যিক, মানে আমি যেটা বলতে চাচ্ছি এক্সটার্নাল যে বাজেট সেখান থেকে আসবে এবং সেখান সে মার্কেট করবে। একাডেমির জন্য তো ফিফা অনুদান দেয়, সেই টাকাতে চলবে, তাদের বেতন হবে। বাট আপনি যখন নাকি কোনো স্পন্সরের কাছে যাবেন, সে কিন্তু আপনার ব্রাজিলের জন্য, আপনার ব্রাজিল দল আসছে, তাকে যদি ব্র্যান্ডিংটা বোঝাতে পারেন, সে কিন্তু আপনি নিঃসন্দেহে টাকাটা দেবে। কিন্তু আপনি যদি বলেন আমি নীলফামারীতে একটা একাডেমি করব, সেখানে কিন্তু টাকাটা দেবে না। কিন্তু এখানে আসলে ফুটবল ইকোনমিক্সটা আসলে এখানে যে আপনাকে অন্য খাত থেকে আয় করে আপনার ডেভেলপিং খাতে ব্যয় করতে হবে। তো এইটা তো আমার অপরচুনিটি, আমি এইটাতে ক্যাশ করব। আমার ব্রাজিল যদি আসে, আমি 1 মাস আগের থেকে প্রচার করব, আমার যে ব্র্যান্ড, আমি যেই স্পন্সর নিব তারা প্রচার করতে পারবে এবং এইটা একটা আপনার প্রজন্মের সেরা সুযোগ। এই সুযোগ কিন্তু 50 বছর আমরা খালি শুনে এসেছি, দেখে এসেছি ব্রাজিল খেলে। ব্রাজিলকে আমাদের বাংলাদেশের মাটিতে আসবে, তারা খেলবে, এটা কিন্তু আরো 50 বছর পর পর্যন্ত গল্প করতে পারবে। এবং আপনি দেখেন কেবু বার্দে, এই কেবু বার্দে দলটা বিশ্বকাপে যখন খেলেছে তাদেরকে কয়জনে চিনতো, বাট যারা যখন খেলেছে, তারা যখন স্পেনের সঙ্গে ড্র করেছে, তখন কিন্তু কেবু বার্দে আমরা গুগলে সার্চ করেছি কোথায় এই দেশ। এরকম বাংলাদেশও যদি ব্রাজিলের সঙ্গে খেলে এবং তারা যদি পোটেনশিয়াল খেলে এবং আমাদের ভালো একটা ফুটবল উপহার দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশকে ওরকমভাবে সবাই চিনবে যে বাংলাদেশে খেলছে, বাংলাদেশ ভালো খেলে, কিংবা এরকম একটা ব্র্যান্ড হয়ে যাবে। এবং এটা আমাদের ফুটবলারদের জন্য, নতুন প্রজন্মের ফুটবলার তো অবশ্যই, প্রবাসী এবং বংশোদ্ভূত যেসব ফুটবলার আছে তারাও আগ্রহ হবে বাংলাদেশে ফুটবল খেলতে। এবং শুধু এইটাই না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি কর্পোরেট ফিনান্স, কর্পোরেট আপনার মার্কেটিং বলেন, স্পোর্টসের যে ব্যাপারগুলো থাকে, এইগুলো তো আমাদের মনে হয় যে আমাদের আরেকটু এক ধাপ আগানোর সময় এসেছে। আমরা কিন্তু নিজেদেরকে ওই কুয়ার ব্যাংক সাপ ফুটবলের ভিতর আঁকড়ে থাকার মানসিকতা এখনও অনেকের ভিতর আছে। আমরা সাপের ভিতরেই, ওই গণ্ডির ভিতরে ঘোরাফেরা করতে চাই। কিন্তু আমার মনে হয় যে কুয়ার ব্যাংক থেকে এখন আমাদের আসলে নদী থেকে সমুদ্রে যেতে হবে। সেটাই আসলে সেই স্বপ্নটা দেখতে হবে, সাহসী একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি একটু ভারতের, লিওনেল মেসি ডিসেম্বরে গত বছর এসেছিলেন যুব ভারতীতে, পুরো ভারতে তিনি সফর করেছেন। আমরা সেই ম্যাচটা, সেটা তো একটা ম্যাচ ছিল না, শুধু মেসি এসেছিলেন এবং সেখানে প্রায় এক একটা টিকিট শুরু হয়েছিল 3 থেকে 4 হাজার রুপি, যেটা প্রায় 20-25 হাজার টাকা পর্যন্ত ঠেকেছে। আমরা যদি সেই হিসেবেও করি, তার সঙ্গে তুলনা করি ব্রাজিলের মতো ম্যাচ, যেখানে ইন্ডিয়া যখন আসে তখনই টিকিট পাওয়া যায় না, সো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ এই মুহূর্তে একটা লাভের পথে রয়েছে। এবং সেখানে যদি লাভটা নাও হয়, এই যে ধরেন দুই দেশের যে সম্পর্কটা আপনি যেটা বললেন, যে পুরো ওয়ার্ল্ড স্পোর্টস যত মিডিয়া আছে তারা তো বাংলাদেশকে চিনবে। ভবিষ্যতে তো বাফুফের জন্য খুব সহজ হবে যে ইউরোপের দলগুলোকে অ্যাপ্রোচ করা, লাতিন আমেরিকার আরও যে দেশগুলো রয়েছে। অর্থাৎ ভারত যেমন এশিয়ান কাপ বাদ দিয়ে ব্রাজিলের সঙ্গে খেলছে, যাতে ভবিষ্যতে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা সারতে পারে, এশিয়ান কাপের প্রস্তুতি সারতে পারে, তাহলে আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? সেটাই, আপনি দেখেন ভারত কিন্তু শুধুমাত্র ব্রাজিল না, আপনি ভারত কেবু বার্দের সঙ্গে খেলবে, আপনি পানামার সঙ্গে খেলবে, নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে, চারটি প্রায় দলের সঙ্গে, বিশ্বকাপ খেলা দলের সঙ্গে খেলছে। কারণ তারা আসলে ওই গণ্ডি থেকে বেরিয়ে একটা বৃহত্তর গণ্ডিতে যেতে চাচ্ছে। সেখানে আমাদের কাছে সুযোগ এসেছে, আমাদের ব্র্যান্ড আছে, আমাদের হামজা আছে, শামিত আছে, আমরা কেন এই ব্র্যান্ডটা কাজে লাগাবো না? এটা তো একটা মার্কেটিং এর বড়ই, আপনি আর্থিকভাবে যদি দেখেন, এটা মার্কেটিং এর একটা বড় সুযোগ। এখানে একটা লজিস্টিক ব্যাপার আছে, আমরা যেটা আলোচনা করছিলাম একটু আগে, যে ফিফা আসিয়ান কাপের পরপরই এটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারবো, একটু ওয়ার্কলোডের ব্যাপারটা থাকে। কিন্তু আপনি যদি দেখেন, আমরা যতদূর শুনেছি, টমাস ডুলি তিনি যেমনটা বলেছেন, প্রায় 4 সপ্তাহ তিনি একটা ট্রেনিং ক্যাম্প করতে চান সেই আশিয়ান কাপকে ঘিরে। আশিয়ান কাপে কি হবে সেটাও পরের ব্যাপার, তার আগে তো আমরা এই যে প্রস্তুতির মধ্যে থাকবো এবং সেখান থেকে খেলে আমরা এখানে আসবো, শুধুমাত্র একটা ম্যাচ খেলবো। আমাদেরকে তো এইভাবেই বড় হতে হবে, এই চাপটা নিতে হবে। এই চাপটা না নিলে ভবিষ্যতে আমরা যখন আরো বড় টুর্নামেন্ট খেলবো, আশিয়ান কাপের বাইরে যদি আমরা একটা সময় খেলি, তখন আমাদের কি হবে? না সেটা আপনি যে বললেন যে 2 সপ্তাহের ক্যাম্প করবে, আসলে ফুটবলে কিন্তু ওই ন্যাশনাল টিমের ক্যাম্পগুলো খুব কম সময়ের ভিতরে হয়, কারণ তারা সবাই ক্লাব ফুটবলে ব্যস্ত থাকে, ন্যাশনাল টিমের ক্যাম্পটা কম হয়। সেখানে ডুলি কিন্তু 2 সপ্তাহ নিচ্ছেন এবং তিনি আশিয়ান কাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার মনে হয় যে আমাদের এখানে স্প্লিট স্কোয়াডও চিন্তা করতে পারি, যে কিছু ফুটবলার তাদেরকে আমরা যদি আশিয়ান কাপে দেই এবং কিছু ফুটবলারকে একটু বিশ্রাম দিয়ে যদি আমরা ব্রাজিলের জন্য চিন্তা ভাবনা করি, এখানে কিন্তু একটা সমন্বয়ের ব্যাপার থাকবে। টাইমে কোনো একটা অনূর্ধ্ব 23 দল বা তাদেরকে নিয়ে আমরা ক্যাম্প করতে পারি, যেটা আমাদের ব্যাকআপ হতে পারে, যেহেতু আমরা ওইখানে 3 থেকে 4টা ম্যাচ খেলবো। যদি ইনজুরি হয়, যেটা বড় বড় দলগুলো করে,
ব্যাকআপটা রেখে আমাদেরকে যেতে হবে। না সেটাই, আপনার 23 স্কোয়াড যদি হয়, আপনার 46 আপনার ব্যাকআপ, মানে সব মিলে আপনার 50 জনের মতন ফুটবলারকে সবসময় কিন্তু আপনার প্রস্তুত রাখতে হয়। এবং আমরা জানি আমাদের অনূর্ধ্ব 23 দল কিন্তু তারা ক্যাম্প করছে, আপনার সব মিলে কিন্তু আমাদের প্রস্তুতিটা আছে। এখন শুধুমাত্র মানে ক্রিকেটে যেমন হয় ব্যাটে বলে, এবং আপনি সেটাই আসলে এখন বাকি। আমার মনে হয় যে বাফুফের সব ধরনের নেতিবাচক প্রচারণা বাদ দিয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে সাফের মানসিকতা, সেই সাফগন্ডির ভিতরে ওই মানসিকতা ঝেড়ে ফেলে আসলে তাদেরকে ব্রাজিলের এই সুযোগটা, আমি যেটা বললাম যে হাতে চাঁদ পাওয়ার মতন ব্যাপার, বিশ্ব চ্যাম্পিয়নরা আমাদের এখানে খেলতে আসছে, এরকম সুযোগ আর হয়তো আসবে না, কারণ এত কাছাকাছি এসে তারা বাংলাদেশে ট্যুর করতে যাচ্ছে। সুতরাং এই সুযোগটা নিতে হবে, এবং স্পন্সর এবং বাফুফের যেটা আমার মনে হয় যে তাদেরকে সরকারের সাপোর্ট অবশ্যই নিতে হবে, বাট তার পাশাপাশি আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে তাদেরকে আমাদের স্পন্সর এইসব মার্কেটিং যেটা বলতে চাচ্ছি আমি, সেইগুলাতে যদি নজর দেয়, তারা যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, দারুণ একটা আমাদের ফুটবলের আই ক্যাচিং একটা টুর্নামেন্ট এবং আমাদের সময় আসছে। বাফুফের এই জায়গাটা অবশ্যই প্রশংসা করতে হবে। আমরা যদি গত 1.5-2 বছর দেখি, হামজা আসার পর থেকে তারা যেভাবে সাহস পেয়েছে, আমি হয়তো বা 3 বছর আগে ভাবিনি হামজা খেলবে, আমরা ভাবিনি মেয়েরা এশিয়ান কাপ খেলবে, আমরা ভাবিনি যে বাংলাদেশ আসিয়ান কাপ খেলবে। অর্থাৎ এই যে ভাবিনি, কিন্তু বাফুফে কিন্তু ভেতরে ভেতরে কাজ করেছে, বাইরে অনেক সমালোচনা হয়েছে। এই জায়গাটা আমরা দেখতে পেয়েছি বাফুফের যদি সহসভাপতি ফাহাদ করিমের কথা বলি, তিনি মার্কেটিংয়ে বেশ পটু, এবং আমরা দেখতে পেয়েছি মেয়েদেরকে এশিয়ান কাপে যখন পাঠিয়েছে, বড় বড় কোম্পানিগুলো এগিয়ে এসেছে। আমরা যখন বাংলাদেশে কোনো ম্যাচ খেলেছি, ইভেন আমরা যখন ইউরোপের মাটিতে খেললাম, সেখানেও কিন্তু স্পন্সর জোগাড় করা গেছে। এমনটা হয় না যে স্পন্সরের জন্য এখন কোনো টুর্নামেন্ট আটকে যাচ্ছে। এই জায়গাটা আমরা একটু বলতে পারি, ইভেন তাবিদাওয়ালের কথা বলতে হয়, তার সাথে যে কূটনৈতিক ব্যাপারগুলো রয়েছে বিভিন্ন দেশের কিংবা বিভিন্ন ব্যাংকের কর্পোরেট পরিসরে, এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি রয়েছেন, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের কথাও আসলে এখানে চলে আসে। সবকিছুর একটা তো প্রভাব রয়েছে। সো আপনি কতটুকু বিশ্বাসী যে বাংলাদেশ স্পন্সর ম্যানেজ করতে পারবে? স্পন্সর ম্যানেজ করার ব্যাপারে আমি ভীষণভাবে আশাবাদী, এবং আমরা অতীতে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু দেখেছি বড় বড় কিছু মোবাইল কোম্পানি সঙ্গে বাফুফের হয়েছে, কিছু ফুটবলারের চুক্তি হয়েছে, বাট আমার যেটা মনে হচ্ছে যে তাদেরকেও এটা বোঝাতে হবে তাদের যে ব্র্যান্ড ভ্যালুটা কি, তারা এখান থেকে কি অ্যাচিভ করতে পারবে। আপনি তাদেরকে সময় দিতে হবে। আপনি যদি এখন 1 সপ্তাহের ভিতরে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলান যে ব্রাজিলের সঙ্গে আমরা ম্যাচটি খেলবো, এবং চুক্তি করেন আপনি কোনো স্পন্সরের সাথে, সে কিন্তু 1 মাস সময় পাবে। আপনি ধরেই নেন যে কোনো মোবাইল ফোন কোম্পানি এটা স্পন্সর করেছে কোনো ট্রফির, এই ট্রফিটার, তাহলে কিন্তু সে 1 মাস ধরে তার সমস্ত জায়গায় কিন্তু সে ওই প্রচারণাটা চালাতে পারবে, যে এবং সে প্রচারটা পাবে, সে লভ্যাংশটা পাবে ওখান থেকে। এবং আমি যেটা বললাম যে আপনি যে স্পন্সরগুলো আনবেন, এটা মার্কেটিংয়ের ব্যাপার, তাদেরকে আসলে লাভটা দেখাতে হবে যে হ্যাঁ তোমার দেখো এখানে ব্র্যান্ডিং হবে, তোমার লাভটা হবে। এখন তো লাভটা সেটা সবাই আমরা জানি যে সেটা হচ্ছে, টিকিট বিক্রি করেও বেশ ভালো একটা অঙ্ক এখানে চলে আসে। আমরা যেই কয়টা ম্যাচ, এএফসির ম্যাচ বলেন, ভুটানের বিপক্ষে বলেন কিংবা নেপালের বিপক্ষে বলেন, ইভেন আমরা যখন দেশের বাইরেও খেলতে যাচ্ছি সেখানেও কিন্তু প্রচুর বাংলাদেশি সমর্থক রয়েছে। আমরা ধরে নিলাম যে স্পন্সরটা চলে আসবে। আসিয়ান কাপের একটা ব্যাপার ছিল যে 6 অক্টোবর ফাইনাল হলে বাংলাদেশের একটা দুশ্চিন্তা ছিল যে 3 অক্টোবর হয়তো বা, এখনো যেহেতু ফিক্সারটা দেয়নি, যে সেখানে হয়তো 4th প্লেস খেলতে হতে পারে, কিন্তু সেটাও বাংলাদেশের জন্য খুবই পজিটিভ। 3 অক্টোবর হচ্ছে ফাইনাল, তার মানে আমরা বুঝতে পারছি 1 বা 2 অক্টোবর 4th প্লেসের খেলা হবে। এখানে তো আমরা সময় পাচ্ছি, মানে আমাদের সবকিছু যেন একসাথে গুড ব্যাপারগুলো চলে আসছে। হ্যাঁ, সময়গুলো ওই যে ইয়ের মধ্যে, মানে ওই যে যারা নাকি জ্যোতিষী তারা বলে যে শনি মঙ্গল গ্রহ সব একসঙ্গে ভালো যাচ্ছে আর কি। আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবলেরও তাই। আপনি দেখেন এই আসিয়ান কাপটা আমাদের খেলার কথা ছিল না, সেই সুযোগটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি, এবং আপনি তারপরে ব্রাজিল আমাদের প্রস্তাব দিয়েছে। তো এই যে এত আগ্রহ, এই আগ্রহটা তো আমাদের পজিটিভলি নিতে হবে। আমরা যদি এখন থেকে নেগেটিভ প্রচারণা করি যে এইটা না করে একাডেমি করলে ভালো, কিংবা আমাদের সেটা তো বাফুফের অবশ্যই চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা এটা কেন মেলাবো? আমরা জানি যে কক্সবাজারের ফুটবলের উন্নয়নে বেশ কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে ফিফার অর্থায়নে। আমরা জানি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি আরো স্টেডিয়াম গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, প্রধানমন্ত্রীরও বড় একটা বাজেট এখানে রয়েছে। সবকিছু মিলে সেটা তো এগুচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যশোরও কিন্তু ইউথ ফুটবলটা এগুচ্ছে, বাফুফের নিজস্ব একটা একাডেমি রয়েছে। তো সবকিছু মিলিয়ে তো আমরা প্রত্যাশা করতেই পারি। এটা হয় যে যেটা বললাম যে মানসিকতা যাদের ওই যে এখনো চাপে পড়ে আছে, তারা হয়তো এরকমটা বলে থাকে। আমার যেটা মনে, আপনি যেটা বলছিলেন যে সরকারের একটা আর্থিক সহযোগিতা কিন্তু বাফুফে এর ভিতরে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে সরকারের আর্থিক সহযোগিতা নিলে কিন্তু এখানে আপনি পিছিয়ে পড়বেন, মানে আপনি মানে একটা নির্ভরশীলতা চলে আসবে। আপনি আপনার ব্র্যান্ডটা দিয়ে বেসরকারিভাবে স্পন্সর নেন, সরকারের কাছে আপনার অবশ্যই যে লজিস্টিক সাপোর্টগুলো লাগবে, নিরাপত্তার যে ব্যাপারটা আছে এবং সার্বিকভাবে যে লাগবে, আমাদের
আমাদের প্রধানমন্ত্রী, আপনি যেটা বললেন প্রধানমন্ত্রী কন্যা, তিনিও কিন্তু ফুটবল ভক্ত। আমার মনে হয় যে সবকিছু মিলিয়ে সবাই যদি একটা পজিটিভ ভাইবে আমরা আগাই, এবং এই তাহলে সাহসী কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে সঞ্জয় সাপিয়াল, যেমনটা আমরা এটা আলোচনা করছি। আমরা একটু ক্রিকেটে ছোট্ট করে জানতে চাই, বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বেশ প্রশংসা রয়েছে, আবার নেতিবাচক ব্যাপারগুলো রয়েছে। 10-এ কত দিবেন অস্ট্রেলিয়া সিরিজ, এবং ছোট্ট করে আপনার মতামত জানতে চাই। না, অবশ্যই আপনারা দেখেন আমরা 23 বছর পর আমন্ত্রণ পেয়েছি, 26 বছরে এই প্রথমবার আমরা ওদের ওইখানে জিতেছি, টেস্ট জিতেছি, এবং এটা একটা বড় আমরা বলেছি, কিন্তু এটা আমাদের গর্বের ব্যাপার। বাট একই সঙ্গে আপনি এটাও মানতে হবে যে 1946 সালের পরে কিন্তু এই 80 বছরের পর কিন্তু এমন একটি দল এত কম রান করে ইনিংস ব্যবধানে জিতলো, এটাই একটা আমাদের কিন্তু মুখ ঢাকা লজ্জার ব্যাপার। আমি যেটা দেখছিলাম টিভিতে কালকে দেখছিলাম, আমাদের নির্বাচক প্রধান হাবিবুল বাশার সুমন, তিনি খুব আহ্লাদিত এবং গদগদ আহ্লাদে। আমার মনে হয় যে এত গদগদ হওয়ার কিছু হয়নি এখন। আপনারা যেভাবে হেরেছেন সেকেন্ড টেস্টটা, 1.5 দিনে হেরেছেন এবং 100 রানের নিচে 2বার অল আউট হয়ে গেছেন, এটাও কিন্তু ইতিহাসে লেখা থাকবে। আপনারা নজর দেন আপনাদের ব্যাটিংয়ে কি হয়েছে। আমি একটা ঘটনার কথা বলতে পারি, আপনি দেখেন কতটা ক্যাজুয়াল তারা ছিল। আমি বলি দলের শৃঙ্খলার ব্যাপারটা যদি আপনি দেখেন, আপনার ম্যাকাইতে তারা খুব, ডারউইনে তারা ভালো খেলেছে এবং তাদের নাকি একটা খুব কষ্ট হচ্ছিল, ওইখানে ভাত পাচ্ছিল না, ডাল পাচ্ছিল না, এবং তারা এসে কিন্তু দেখা গেছে যে ম্যাকাইতে খুব প্রবাসীরা ওই ডেস্কি নিয়ে আপনার হোটেলের সামনে যাচ্ছে। তো এটা কেন হবে? আপনি এই ধরনের একটা পেশাদার এত বড় একটা সিরিজ খেলতে যাচ্ছেন, আপনি কালকেও বললেন না পুষ্টির কথা, সেখানে আপনার এই যে হোটেলের সামনে প্রবাসীরা ভাত ডেস্কি নিয়ে ডাল নিয়ে যাচ্ছে, এটা তো তারা যে কি খবর জেনে নিশ্চয়ই তারা জেনেছে আপনারা কষ্টে আছেন, ভাত খেতে পাচ্ছেন না, এটা কেন এই ধরনের আছে। আবার দেখেন এই যে আপনার এই যে 1.5 দিনে ম্যাচ শেষ হয়ে গেছে, আপনার এখনো কিন্তু অফিসিয়ালি আপনার রানিং আরেকটু পেশাদার হতে পারতো, এবং প্রবাসীদের তো আবেগকে অবশ্যই শ্রদ্ধা জানানো যায়, সেটা ভিন্নভাবে জানানো যেত। অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, সময়ের অভাবে আমরা হয়তো সেই আলোচনাটা এগিয়ে নিতে পারছি না। সঞ্জয় সাপিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা ঠিক আলোচনা করছিলাম বাংলাদেশের ইতিহাসে একটা ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিল, সবকিছু ঠিকঠাক থাকলে 6 অক্টোবর হবে, এবং সেই সঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর নিয়ে আমাদের সঙ্গে ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল।